এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ অফিসিয়ালি সৌরভের কনফারেন্সটি শেষ হয়েছে, তাই একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বার্সেলোনা ঘুরতে। আজকে আমরা মেইনলি যাচ্ছি লা রামলা এবং গথিক কোয়ার্টার অফ বার্সেলোনা, এই দুটি জায়গায় ঘুরে দেখার জন্য, কারণ খুবই জমাটি জায়গা শুনেছি। তাই সেখানে যাওয়ার জন্য মেট্রোটাই সব থেকে ভালো একটা অপশন। মেট্রো স্টেশনের এন্ট্রি এবং স্টেশনটা ইটসেলফ, এই দুটো জিনিসের সঙ্গে কলকাতা মেট্রোর তো ভালো রকমেরই মিল পেয়েছি আমরা বটেই। তবে এখানে কিন্তু টিকিটটা নিজেকেই কেটে নিতে হয়েছে, ওরকম কোনো টিকিট কাউন্টার নেই। আর বিষয়টা যথেষ্ট সেলফ এক্সপ্লেনেটরি, কোনোখানে কিন্তু বুঝতে কোনো রকম অসুবিধাও হয়নি। আমরা গন্তব্যে পৌঁছে গেছি, এবার চলো লা রামলায় যাওয়া যাক। লা রামলা এই জায়গাটি হলো একটি বিখ্যাত রাস্তা, যেখানে রয়েছে প্রচুর দোকান এবং বাজার করার রয়েছে প্রচুর অপশন। তার পাশাপাশি রেস্টুরেন্টে ভরপুর এবং সেই সঙ্গে রয়েছে অসাধারণ কিছু বিল্ডিং। আর তার পাশাপাশি এমনই একটি রাস্তা যেখানে সারাক্ষণ ধরে কিছু না কিছু চলছে, প্রচন্ড রকমের ভাইব্রেন্স রয়েছে এই রাস্তাটার মধ্যে। প্রায় এই 1.2 কিলোমিটার রাস্তাটা পুরোপুরি জনস্রোতে ভরপুর, আর সেই আনন্দ উপভোগ করতে আমরাও পা মিলিয়েছি। বেশ কিছুটা হাঁটার পর একটি আর্ট গ্যালারি দেখতে পেলাম। আর এখানে ঢোকার জন্য টিকিটের কোনো গল্প ছিল না, একেবারেই প্রবেশ অবাধ ছিল। ঢুকে যা দেখতে পেলাম সেটা দেখার পরে না আমার জিন্দেগি না মিলেগি দোবারা এই সিনেমাটার কথা মনে পড়ছিল। যে সময়টায় ফারহান আখতার সেই লাস্ট যে ওদের খেলাটা ছিল, মানে রান উইথ দ্য বুলস এরকম কিছু একটা খেলা ছিল, যেখানে এই বড় বড় পুতুলগুলিকে, মানে একেবারে দৈত্যের সমান কিছু পুতুলকে আমরা দেখেছিলাম। সেরকমই কিছু পুতুল এখানে রাখা রয়েছে। প্রায় 1800 শতাব্দীতে যখন রাজা প্যালেসে ঢুকতেন, সেই সময় এই পুতুলগুলিকে কার্নিভালের মাধ্যমে নিয়ে আসা হতো। তারই আদলে কিন্তু কিছু পুতুল এখানে রাখা। আর এখন আমরা ঢুকছি একটি মার্কেট প্লেসে। লা রামলার এটি কিন্তু একটি জনপ্রিয় মার্কেট, যেখানে ঢোকার পরেই বুঝতে পারছিলাম যে কেন এত জনপ্রিয়। কারণ যে ধরনের অপশন রয়েছে বিভিন্ন খাবারের, সেই সঙ্গে অন্যান্য অনেক ধরনের জিনিসের, যেমন প্রথমেই যেটা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আর তার সঙ্গে চকলেটের সম্ভার এখানে সাজানো রয়েছে। আর সেই সঙ্গে প্রত্যেকটা স্টলে প্রায় উপচে পড়া ভিড় রয়েছে। আমরা সত্যিই ভাবছিলাম যে হয়তো এখান থেকে কিছু আমরা কালেক্ট করব। তারপরে মনে হলো যে না, আপাতত শুধুমাত্র এই ভাইবটাকেই একটু না হয় এনজয় করা যাক। তারপর যেহেতু অনেকখানি হেঁটেছি আর খানিকটা হলেও গলা শুকিয়ে গেছে, সেই জন্য এমন একটা জায়গায় এলাম যেখানে ফ্রুট জুস পাওয়া যাচ্ছিল, একেবারে ফ্রেশ বানিয়ে দিচ্ছিল। তাই আমরা অন্যরকম খাবার যদিও দেখছিলাম এখানে, কিন্তু সেইভাবে আর খিদেটা ছিল না। তাই জন্য শুধুমাত্র একটা ওয়াটারমেলন জুস আর সৌরভ নিয়েছিল একটা লেমন জুস। এই দুটো নিয়ে আবার আমরা হাঁটা লাগালাম। বার্সেলোনা তো সি ফুডের জন্য বিখ্যাত, আর আমার আবার সি ফুডে অ্যালার্জি রয়েছে, সেই জন্য আমার এই সব খাবার তো একেবারে খাওয়ার কোনো অপশনই নেই আমার জন্য। তবে হ্যাঁ, যদি বা থাকতো তাহলেও কিন্তু আমি একটুখানি ভাবতাম এটা খাওয়ার আগে। এখানে দেখতেই পাচ্ছ যে ওয়েস্টার একেবারে শেল থেকে বার করে দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে কিছুটা লেবু দিয়ে দেওয়া হচ্ছে। দুজন ভদ্রলোক না একেবারে খাচ্ছিলেন ওই স্টলে দাঁড়িয়ে, আমি আর তাদের রেকর্ড করিনি। শুধু ভাবছিলাম যে এই জিনিসটা কাঁচা কাঁচা লেবু দিয়ে খেতে এক্স্যাক্টলি কিরকম লাগবে। তারপরে দেখলাম উল্টো দিকে রয়েছে একটা বিশাল বড় মাংসের স্টলের দোকান, যেখানে বিভিন্ন ধরনের মাংসই রয়েছে অবশ্যই, এবং বিভিন্ন কাটের সসেজও পাওয়া যাচ্ছে ওইখানে। ইন্টারেস্টিংলি দোকানটার নাম মাস, তবে মাস মানে স্প্যানিশ ভাষায় মাংস কিনা এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমরা ওই জায়গাটা ঘুরে নেওয়ার পরে আবারও মেইন যে রাস্তাটা সেখানে আবারও হাঁটা শুরু করলাম, কারণ এই রাস্তাটায় আরো অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস দেখার রয়েছে। তবে বুঝতেই পারছো সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট তো আমরা করিনি,
আর একেবারে ব্রাঞ্চ করারই সিদ্ধান্ত নিয়েছি। সেই জন্য যেহেতু হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গেলাম, তার জন্য ভাবলাম একটা রেস্টুরেন্টে এবার ঢোকা যাক। এই রেস্টুরেন্টটার নাম হলো মিমি তাপাস। আর তাপাস মানে বোধহয় স্ন্যাক্স, আমি ঠিক জানি না, স্প্যানিশ ভাষায় হয়তো তাপাস বলতে স্ন্যাক্সকেই বোঝানো হয়, কারণ মেনু কার্ডে তাপাসের আন্ডারে যে জিনিসগুলো আসছিল সেখানে কিন্তু সমস্ত স্ন্যাক্স এর অপশনই ছিল। ওই যে দেখো উপরে লেখা রয়েছে টাপাস, এবং তার মধ্যে যা যা রয়েছে সবকিছু কিন্তু স্ন্যাক্স আইটেমের মধ্যেই রয়েছে। তো অবশ্যই সৌরভ বলল যে এইখানে আজকে আমি একটুখানি সি ফুড খাবো, সেই জন্য ও নিয়েছিল প্রথমে স্কুইডের একটা প্ল্যাটার, আর তার সঙ্গে নেওয়া হয়েছিল এখানে ল্যাম্বের রিবস, আর সেই সঙ্গে দিয়েছিল গার্লিক ব্রেডস। সৌরভ তো প্রচন্ড খুশি হয়ে গেছে এই খাবারটা খেয়ে, কারণ বেচারা আমার কারণে অনেক সময়তেই সি ফুডটা খেতে পারে না। আর তার সঙ্গে আমি নিয়েছিলাম এই চিকেন উইংসটা। আমি দেখলাম যে এইটাই আমার জন্য আপাতত উপযোগী এখানে খাওয়ার মতন। আর ল্যাম্ব রিবসটা বিশ্বাস করো খেতে বড্ড কসরত করতে হয়েছে, কারণ এই জিনিসটাই কাঁটা চামচ দিয়ে খাওয়াটা খুবই কঠিন ছিল। আর এইসব খাওয়ার পরে আমাদের একটা কমপ্লিমেন্টারি ডেজার্ট আইটেম দেওয়া হয়েছিল, এটার নাম হলো ক্রেমা দে ক্যাতালুনিয়া। ভীষণই মিষ্টি মিষ্টি ম্যাঙ্গো ফ্লেভারের একটা জিনিস ছিল, যার উপরে একটা ক্যারামেলের আস্তরণ ছিল, মানে যেটা শক্ত ছিল আর এই বাকি হলুদ অংশের ব্যাপারটা ছিল নরম। তো সব মিলিয়ে জিনিসটা অপূর্ব খেতে ছিল, আর হালকা গরম থাকার কারণে না ভীষণ ভালো রকমের একটা টেস্ট আসছিল। বার্সেলোনায় এসে দেখলাম যে গলির কিন্তু একটা দারুণ সৌন্দর্য রয়েছে, আর সেরকমই রেস্টুরেন্টের পাশে একটা গলি থাকাতে ভাবলাম ওখানে একটু যাই। আর গিয়ে দেখলাম এই সিগাল বন্ধুটি বেশ মেজাজে পাইচারি করে বেড়াচ্ছে। ওকে দেখতে দেখতে মনে হলো যে ঠিক আছে থাক, ও না হয় একটু ওর মতন পাইচারি করুক আর খাবারের সন্ধান করুক, আমরা বরঞ্চ আবারও সেই রাস্তাটা বরাবর হাঁটা লাগাই। আর গিয়ে অনেক কিছু দেখতে পেলাম। তার মধ্যে প্রথম যে জিনিসটি ছিল, এই ভদ্রলোক অসাধারণ কার্টুন ক্রিয়েট করছিলেন, এবং সামনে দুজন বসে রয়েছে এবং তাদের একেবারে লাইভ কার্টুন তৈরি হচ্ছে, আর সেই সঙ্গে রয়েছে লাইভ স্ট্যাচু। এটা ভারী মজার একটা জিনিস। হ্যাঁ, ছোটরা দেখে যতটা বেশি খুশি হচ্ছিল, আমি বোধহয় তাদের থেকেও একটু বেশিই খুশি হচ্ছিলাম, কারণ এই জিনিসটা না অনেক সময়তেই সিনেমাতে দেখেছি অথবা কোনো একটা মজার শোতেও হয়তো দেখেছি, কিন্তু চোখের সামনে এরকম কোনো জিনিসই দেখিনি, যেটা আজ দেখতে পেরে সত্যি খুব ভালো লাগছিল। এখানে দাঁড়িয়ে পড়েছিলাম ক্যামেরাটা অন করে, আর তখনই হঠাৎ করে এই লাইভ স্ট্যাচু আমার দিকে তাকিয়ে অঙ্গভঙ্গি করতে শুরু করলো, আর রিকোয়েস্ট করছিল তার কাছে গিয়ে যেন আমি একটা সেলফি নিই। কিন্তু আমি দূর থেকেই তাকে দেখে এত মুগ্ধ হচ্ছিলাম যে কাছে যাওয়ার সেই ইচ্ছেটাই আর প্রকাশ করতে পারিনি। তারপর হাঁটতে হাঁটতে একেবারে শেষ বিন্দুতে আমরা পৌঁছে গেছিলাম, যেখানে দেখতে পেলাম মিরাদোর দে কোলম, অথবা কলম্বাস মনিউমেন্ট, অথবা এটাকে বলা হয় কোলন। প্রায় 1888 সালে এই কোলনটি তৈরি হয়েছিল, এবং বলা হয় যে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পরে তার উদ্দেশ্যে একটা ট্রিবিউট হিসেবেই কিন্তু এটি তৈরি করা হয়েছিল। লা রামলার ওই চত্বরটি ভালো মতন ঘুরে নেওয়ার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ব্যারি গথিক, অথবা গথিক কোয়ার্টার। তো সেখানেই যাওয়ার আগে যেটা পড়লো চোখে সেটা হলো সান্ট হাউমে স্কোয়ার। রাস্তাটা নিঃসন্দেহে প্রচন্ড জনপ্রিয়, কারণ এইখান থেকে একটা একটা করে রাস্তা এমন বেরিয়েছে, এমন এমন দিকে গেছে যেখানে রয়েছে প্রচুর ইতিহাস। তার মধ্যে প্রথম যেটি পড়ছে সেটি হলো এই গথিক কোয়ার্টার। এই ব্যারি গথিক অথবা গথিক কোয়ার্টারের মূল আকর্ষণ হলো যে এখানে প্রায় গ্রেকো রোমান পিরিয়ডের বিভিন্ন নিদর্শন রয়েছে, এবং সেটা আমার মনে হয় দেওয়ালের এই প্রাচীন ভাব দেখে হয়তো কিছুটা হলেও আন্দাজ করা যেতে পারে। আবার শুনেছি যে কোনো কোনো দিকে একটা জিউইশ ইনফ্লুয়েন্সও রয়েছে, কারণ যে সময়টায় ইহুদিরা এখানে থাকতেন তাদেরও কিন্তু কিছু নিদর্শন এই অঞ্চলটাতে রেখে গেছেন তারা। একটা দুটো ইটে নাকি হিব্রু অক্ষরও দেখতে পাওয়া গেছে।
উফ, এই জায়গাটা না সত্যি স্বপ্ন সত্যি হওয়ার মতন এমন একটা জায়গা যে তোমাদের আমি কিভাবে ডেসক্রাইব করব আমি সত্যি জানি না। বিশ্বাস করো, আমরা নিজেরাও যেহেতু বর্তমানে দেশের বাইরে থাকি, মানে আমাদের দেশ ভারতবর্ষের বাইরে আমরা থাকি, ইসরায়েলে থাকি, কিন্তু ইসরায়েলে থেকে আবার একটা অন্য জায়গাতে যখন এসেছি তখন না না চাইলেও ওই কম্প্যারিজনটা চলে আসে। যেহেতু আজকে একটি উইকেন্ড, মানে শনিবার দিন আমরা বেরিয়েছি এবং সেখানেও এই পুরো জায়গাটার মধ্যে এত আনন্দ মিশে আছে, এত ভাইব্রেন্স মিশে আছে, যেটা ছুটির দিনে অবশ্যই ইসরায়েলে আমরা মিস করে থাকি, কারণ সেখানে পাবলিক ট্রান্সপোর্টের বড়ই অভাব থাকে, চলেই না একটা সময়ের পর থেকে। আর এখানে শনি রবিবার সারা রাত মেট্রো কিন্তু অপারেশনাল। এইটা একটা বড় সড়ো পার্থক্য যেটা আমরা অনুভব করছিলাম এবং আমাদের সত্যিই মনে হচ্ছিল যে এই জায়গাটা কিন্তু সেই ভাইব্রেন্সটা বজায় রেখেছে যেটা আমরা আমাদের দেশেও পেয়ে থাকি যখন ছুটির দিনটা আসে। বিশেষ করে আমরা ভীষণ যেন কেমন একটা আনমনা হয়ে যাচ্ছিলাম এই কথাটা ভেবে যে সত্যি এটা কি সুন্দর একটা জায়গা যেখানে শনি রবিবার এত মানুষের ঢল নেমেছে, এত কিছু চলছে এক একটা কোণায়। এরপর হাঁটতে হাঁটতে আমরা একেবারে শেষ বিন্দুতে, মানে যেখান থেকেই আমাদের যাত্রাটি শেষ হওয়ার কথা, সেই জায়গাটাতে চলে এলাম, যেটি হলো বার্সেলোনা ক্যাথেড্রাল অথবা ক্যাথেড্রাল অফ বা ক্যাথেড্রাল দে বার্সেলোনা। এই জিনিসটা একটা ওয়ার্ক অফ আর্ট আবারও, কারণ কাঁচগুলো দেখে আমি যে কি মুগ্ধ হচ্ছিলাম সেটা আর আলাদা করে তোমাদের বলতে পারবো না। বুঝতেই পারছো যে গথিক স্ট্রাকচারের একদম আলটিমেট স্ট্রাকচারটা বোধহয় এইখানে দেখতে পাওয়া যাচ্ছিল। আর তার পাশাপাশি চার্চ যে এই রকম সুন্দর হতে পারে সেইটা নিজের চোখের সামনে যখন দেখছিলাম সত্যিই কিন্তু অনুভব করতে পারছিলাম। আর তার সঙ্গে হঠাৎ করে কানে ভেসে আসছিল ভীষণই মিষ্টি একটা সুর। আমি তো জানি সেটা কি, কিন্তু তোমরাও না হয় দেখো যে কোন সুরটা ভেসে আসছিল আমাদের কানে এবং তার সঙ্গে এক্স্যাক্টলি কি চলছিল সেখানে। যেটা দেখলাম সেটা সম্ভবত কোনো স্প্যানিশ ট্র্যাডিশনাল নাচ হবে, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল সত্যি যে বয়সের কিন্তু কোনো রকম বাদ সাধে না। আর আজকে এইটা দেখতে দেখতেই ভিডিওটা শেষ করব, কারণ সত্যি অনেকখানি বড় করে ফেলেছি ভিডিওটা। জানি না তোমরা শেষ অবধি দেখেছো কিনা, তবে যতটুকু দেখেছো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর খুব শীঘ্রই বার্সেলোনা ভ্লগস শেষ হতে চলেছে, কারণ আমাদের সফরও প্রায় শেষ। তাই আর একটা দুটো ভিডিওর মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে এই বার্সেলোনা সফর, তারপর আবারও ব্যাক টু ইসরায়েল। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কোথাও গিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই। তবে হ্যাঁ, যেতে যেতে আরো একটা মিষ্টি সুর তোমাদের কানে দিয়ে গেলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।